ভিউয়ার্স, টিডি লার্নিং সেন্টারের সকলকে স্বাগতম। আমাদের প্রোনাউনের পার্ট চলছিল, আজকে শেষ অংশ। তার শেষ অংশ দুটো আছে, একটা হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন, একটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। আজকে দুটো শেষ হলে আমাদের প্রোনাউন চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। তো শুরুতে আলোচনা শুরু করি। আজকে প্রথমটা আলোচনা করছি আমরা ইনডিফিনিট প্রোনাউন। ইনডিফিনিট প্রোনাউন। তো ইনডিফিনিটটা কি? অবশ্যই বোঝাচ্ছে বাংলায় যেটাকে বলে আমরা অনির্দিষ্ট। অর্থাৎ এখানটায় আমরা সংখ্যা বুঝবো, পরিমাপ বুঝবো, কিন্তু নির্দিষ্ট না। যেন আমি যদি বলি এখানে 5 জন ছেলে খেলছে, তাহলে তো বোঝাই যাচ্ছে স্পষ্ট 5 জন। কিন্তু যদি বলি আমি এখানে কয়েকজন ছেলে খেলছে, তখন কি স্পষ্ট বোঝা যাবে যে এখানে কয়জন আছে? তা না। কিন্তু এই যে নির্দিষ্ট যে সংখ্যাটাকে বোঝাবে না, সেটাই হচ্ছে কিন্তু ইনডিফিনিট প্রোনাউন। ঠিক আছে? তাহলে আমরা ইনডিফিনিট প্রোনাউনকে বলতে পারি কি? অনির্দিষ্ট। অনির্দিষ্ট। তাহলে অনির্দিষ্ট কোনো কিছু বুঝালেই সেটা হবে কিন্তু ইনডিফিনিট প্রোনাউন। তাহলে ইনডিফিনিট প্রোনাউনের উদাহরণ তাহলে কি হতে পারে? ইনডিফিনিট প্রোনাউনের উদাহরণ দুদিক থেকে হয়। একটা হচ্ছে অ্যাফার্মেটিভ থেকে, অর্থাৎ হ্যাঁ বোধক, আর একটা হচ্ছে নেগেটিভ থেকে, অর্থাৎ না বোধক। তাহলে এই প্রোনাউনকে দুটো ভাগ করছি আমরা। একটা হচ্ছে অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভের উদাহরণ কি হতে পারে? সাম, মেনি, তারপর এনি, তারপর এভরি, এভরিবডিও বলতে পারো। তারপরে এভরিথিং বলতে পারো। এটা যখন একসাথে লেখা থাকবে তখন পুরোটাই প্রোনাউন হিসেবে কাজ করে। তারপর সামবডি, সামওয়ান, অল, বুঝছো? এগুলো আছে, এগুলো সব হচ্ছে অ্যাফার্মেটিভ ইনডিফিনিট প্রোনাউন। অর্থাৎ দেখো সব হ্যাঁ বোধকে কিন্তু বোঝাচ্ছে। তাহলে নেগেটিভ কোনটা হবে? তাহলে নেগেটিভ ইনডিফিনিট প্রোনাউনটা হবে nobody, no one, none, শুধু যদি নো থাকে, এগুলো হচ্ছে সব নেগেটিভ। অথবা নাথিং লেখা থাকতে পারে, এগুলো সব নেগেটিভ ইনডিফিনিট প্রোনাউন। তাহলে আমরা ইনডিফিনিট সম্পর্কে পরিষ্কার যে অনির্দিষ্ট কোনো কিছু যদি বোঝায় সেটা হ্যাঁ বোধকে হতে পারে, না বোধকে হতে পারে। যদি এরকম অনির্দিষ্ট কোনো কিছু বোঝায় তখনই সেটা হবে ইনডিফিনিট প্রোনাউন। তবে শর্ত থাকে এই যে এগুলোর পর যেন কোনো নাউন না থাকে। যখন পুরোপুরি একটা এইভাবে লেখা থাকবে তখন সেটা হয়ে যাচ্ছে কিন্তু ইনডিফিনিট প্রোনাউন। তাহলে ইনডিফিনিট প্রোনাউন সম্পর্কে ধারণা হয়েছে নিশ্চয়ই। আজকে আমাদের প্রোনাউনের শেষ ধাপ যেটা আছে সেটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। এখন যাচ্ছি আমরা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। আচ্ছা, ডিস্ট্রিবিউশন মানে কি? বন্টন, অর্থাৎ কোনো কিছুকে ভাগ ভাগ করে দেওয়া, সেটাই হচ্ছে ডিস্ট্রিবিউশন। সেখান থেকে আসছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। অর্থাৎ
যখন কোনো নির্দিষ্ট কোনো কিছু ভাগ করে দেওয়া হচ্ছে, যে একাধিক কোনো কিছু আছে সেটাকে যখন আমরা নির্দিষ্ট একজন একজন করে ভাগ ভাগ করে দিচ্ছি, তখন সেটাই হবে কিন্তু ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। তাহলে অবশ্যই আমরা বুঝতে পারতেছি যে এখানে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন সবসময় কিন্তু একবচন, কারণ যতজনই হোক না কেন প্রত্যেকে কিন্তু আলাদা আলাদা করে আমরা ভাগ করছি, সেই জন্য ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন সবসময় একবচন হবে। তার ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন কী কী উদাহরণ হতে পারে? যেমন এখানে আসতে পারে এভরি, ইচ, either, neither, এগুলো তো আছেই। এছাড়া একটা ভালো বুদ্ধি আছে, ইনডিফিনিট প্রোনাউন আছে না, ইনডিফিনিট প্রোনাউন যে আছে তার সাথে যদি তোমরা অফ দা যোগ করো তাহলে সেটাই হবে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। এটা আমরা যদি সাম, তাহলে বলতে সাম অফ দা, মেনি, মেনি অফ দা, এনি থাকলে এনি অফ দা, এনিটা হয়ে যাচ্ছে ইন্ডিভিজুয়াল প্রোনাউন। যখন তুমি বলবে যে এনি অফ দা, তখন সেটাই হয়ে যাবে কিন্তু ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। এবং মজার ব্যাপার, এর উপর যদি কখনো কোনো নাউন আসে, সেই নাউনটা কিন্তু বহু বচন নয়, কিন্তু ভার্বটা হবে কিন্তু এক বচন। তো সেটা অবশ্যই নাউন আসলে অবশ্যই এটা তখন অ্যাডজেক্টিভের রূপ ধারণ করবে, আর যদি এগুলোর উপর কিছু না থাকে তাহলে সেটাই হয়ে যাবে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। তো বুঝে গেছে? এই ছিল আমাদের প্রোনাউন সম্পর্কে আলোচনার বিষয়বস্তু। আর একটা প্রোনাউন আছে যেটাকে আমরা বলি ইমপার্সোনাল প্রোনাউন, সেটা কিন্তু প্রোনাউনের এসব বাইরে। কারণ আমাদের প্রোনাউন যদি বলা যায় প্রোনাউন 8 প্রকার, এর বাইরে একটা আছে, সেটা হচ্ছে ইমপার্সোনাল প্রোনাউন। ইমপার্সোনাল প্রোনাউনটা এটা কিন্তু নিয়মের বাইরে। ইমপার্সোনাল প্রোনাউনটা হচ্ছে যেটা ইট দিয়ে শুরু হয়, অর্থাৎ যেখানে দেখা যাচ্ছে যে বাংলায় এমন একটা বাক্য বলা হচ্ছে, এটা ইংরেজিতে বলার সময় সাবজেক্টটাকে আমরা সঠিকভাবে আনি না। যখন সঠিকভাবে তার সাবজেক্টটাকে আমরা খুঁজে না পাই, তখন কী করি আমরা ইট দিয়ে সেই বাক্যটা শুরু করি। কিন্তু এখানে ইটের অর্থ কিন্তু ইহা, এটা কিন্তু দাঁড়াবে না, ইটের অর্থ হবে না এখানে। ইটের পরে একটা ভার্ব আসবে, কিন্তু ভার্বটাই মূল সাবজেক্ট হিসেবে কিন্তু কাজ করবে। যেমন আমি বলি ইট ইজ এ কাউ, এর অর্থ কি হবে? ইহা হয় একটি গরু, এটা ইহা অর্থ আসতেছে না, তাহলে সেটা কিন্তু কখনোই ইম্পার্সোনাল হবে না, এটা কাটা। কিন্তু আমি যদি লিখি ইট রেইনস, কখন কি বাংলায় বলবো ইহা বৃষ্টি হয়, তখন আমরা কি বলবো বৃষ্টি হয়। যেহেতু যে বৃষ্টি হয় ইহা শব্দটা আসতেছে না, তাহলে এটাই হবে কিন্তু ইম্পার্সোনাল। বলতো রেইনটাই মূল সাবজেক্ট হিসেবে কাজ করছে, কিন্তু এখানটা যদি ইংলিশ করার সময় আমরা সাবজেক্টটাকে সঠিকভাবে খুঁজে পাচ্ছি না, কারণ তার পরিবর্তে আমরা ইট ব্যবহার করছি। এখানে ইটটাই হবে ইম্পার্সোনাল প্রোনাউন। আরেকটু তো আমরা দিতে পারি ইট ডিউস ইন উইন্টার, এর অর্থ কি? যে শীতকালে কুয়াশা পড়ে, শিশির হয়। এখানে মানে কি আমরা কি বলবো শীতকালে ইহা কুয়াশা পড়ে, শীতকালে ইহা শিশির হয়, তা কিন্তু বলবো না। মানে যেহেতু ইটের শব্দ আসতেছে না, সেই জন্য এটা সবসময় হয়ে যাবে ইমপার্সোনাল প্রোনাউন। তাহলে এখানে ইটটা হবে ইমপার্সোনাল প্রোনাউন। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন নিশ্চয়ই। প্রোনাউনের ক্লাসিফিকেশন শেষ হয়ে গেল। আগামী দিন শুরু করবো আমরা অ্যাডজেক্টিভের উপর ক্লাসিফিকেশন, এবং এরপর থেকে অ্যাডজেক্টিভের ক্লাসিফিকেশন নেওয়ার পর তার উপর কিছু প্রশ্ন দেব, এবং তোমাদের কাছে শুনবো যে কমেন্টে কে কী লিখছো, কী উত্তর আসছে, এবং আমি কিন্তু উত্তরগুলো আবার বলেও দেবো। তো ঠিক আছে, আজ এই পর্যন্তই।
ধন্যবাদ সবাই।